সময় যত পরিবর্তিত হোক, প্রযুক্তি যত বিকশিত হোক, কবিতা বা সাহিত্যের আবেদন তো সার্বজনীন। তো অনেকগুলো ঢাকা শহরে অনেক লাইব্রেরি এখন বন্ধ হয়ে গেছে। এখন এগুলো নিয়ে হাহাকার করে কিন্তু কিছু হবে না। সে আবার বিভিন্ন যারা হচ্ছে বড় বড় চিত্রশিল্পী ছিলেন তাদের স্টাইল খুব সুন্দর করে কপিও করতে পারে। অবশেষে গিয়ে সেই বাড়িতে পৌঁছলাম যেই বাড়িতে তলস্তয় আসলে থাকতেন, এবং আমি ভাবতেছিলাম যে অবচেতনেও যদি আমার কোনো বাজে উদ্দেশ্য থাকে আমার কিন্তু কুকুরের কামড় সইতে হবে। আমি মনে করি যে কোনো না কোনো ভাবে মানুষ তার সত্তার মধ্যে তো স্মৃতিকে বহন করবে। স্মৃতি নিয়ে আলাদাভাবে স্মৃতিকাতর হয়ে আপনি তো একটি স্মৃতিবৃক্ষ হয়েই থেকে যাবেন। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে পর্ব নতুন হলেও আমাদের অতিথি কিন্তু পুরনো, আমাদের সবার প্রিয় পিয়াস মজিদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়ার সাথে এর আগেও আমরা এপিসোড করেছি। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আছি ভালো, গল্পের জন্য আবার চলে আসলাম। ভাইয়ার সাথে এর আগে যখন আমাদের আলোচনা হচ্ছিল তখন বেশ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো এর মাঝখানে আমাদের মনে হলো যে আমাদের সেই গল্পগুলোর মাঝখান থেকেও হয়তো অনেক কথা বাকি রয়ে গিয়েছে। তাই আজকে আমাদের আবারও নতুন এপিসোডে ভাইয়াকে আমরা পেয়েছি, এবং যার কারণে আনন্দিত। ভাইয়ার কথা বলতে গেলে হচ্ছে ভাইয়ার প্রফেশনাল কাজ যেটা, সেটাও গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়ার যে পার্থিব অর্জনের ঝুলি, পুরস্কার, সেই ঝুলিটাও অনেক বড়। কিন্তু আজকে আমরা সেদিকে যাচ্ছি না। আজকে আমরা একান্তই একেবারে ভাইয়ার জীবন নিয়ে গল্প বলবো, ভাইয়ার ফিলোসফি, দর্শন, এবং ভাইয়া জিনিসগুলো নিয়ে কিভাবে চিন্তা করেন, তার মাথায় কিভাবে চিন্তার প্রক্রিয়াগুলো চলে, মূলত এইদিকে আমরা ফোকাস করব। ভাইয়া, আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে কবি সাহিত্যিক বলতে আমাদের মাথায় যে চিত্রটা ছোটবেলা থেকে হচ্ছে পোর্ট্রে হয়ে আসে, সেটা হচ্ছে যে কবি সাহিত্যিকরা একটু ভাবুক পর্যায়ের হন, তারা হয়তো একটু বেশ সেন্সিটিভ হন, তারা অনেক কিছুতে হয়তো স্বাভাবিকভাবে মানুষ যেরকম রিয়্যাক্ট করে সেইভাবে হয়তো রিয়্যাক্ট করেন না, তাদের চিন্তার জগৎটা একটু আলাদা। তো আগেকার যুগে যখন আমরা হচ্ছে বিখ্যাত কবি সাহিত্যিকদের গল্পগুলো, তাদের জীবনীতে আমরা যেভাবে পড়ে এসেছি, একটা জিনিস হচ্ছে লক্ষণীয় যে তখন তাদের এক্সপেরিয়েন্সটা আসতো, বাইরের জগৎ সম্পর্কে এক্সপেরিয়েন্সটা আসতো কোত্থেকে? হয় তারা যেটা চাক্ষুষ দেখেছেন চোখের সামনে, অথবা বইপত্র থেকে। কারণ এখনকার মতো সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এই জিনিসটা তো ছিল না। সো এখন তো এই এক্সপোজারটা অনেক বেশি। সো আপনাকে যেহেতু পেয়েছি, সো আপনার কি মনে হয় ভাইয়া যে এই ট্রান্সফরমেশনটা আসলে এই সাহিত্যকে কিভাবে এফেক্ট করেছে? আপনার কি মনে হয় ভাইয়া? আমি তো মনে করি শুধু সাহিত্য না, সাহিত্য জীবন সবটাকেই বড়ভাবে এফেক্ট করেছে। যে প্রত্যক্ষ যে অনেক কিছু, এখন অনেকে বলছে যে অনেক প্রত্যক্ষ সংগ্রাম, অনেক কিছু অনেক তামাদি হয়ে যাচ্ছে, কারণ মানুষের ক্ষোভ, মানুষের বিক্ষোভ, অনুভূতি সবকিছুই কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাস্তুরিত হয়ে খুব আরেকটা ঘটনা আসার আগেই এটা হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটার আর ঘনীভূত হওয়ার সময়টা পাচ্ছে না। তাই আমি সাহিত্য তো জীবনে যেহেতু বাইরে কিছু না, সাহিত্য এটার প্রভাব পড়েছে। আপনি যেটা বলেন প্রত্যক্ষ অভিজ্ঞতা, এটার মূল্য আমি মনে করি সবচেয়ে বেশি। কারণ সময় যত পরিবর্তিত হোক, প্রযুক্তি যত বিকশিত হোক, কবিতা বা সাহিত্যের আবেদন তো সার্বজনীন। এখনো যখন আপনি মহাভারত পড়েন, এখনো যখন আপনি শাহনামা পড়েন বা প্রাচীন মহাকাব্যগুলো পড়েন, ওই সময়টা আবার এখন যে নতুন কবিতা লিখছে, গল্প লিখছেন, সেটাও কিন্তু 100 বছর পরে মানুষ যখন দেখবে, লেখাটাকেই কিন্তু দেখবে যে ওই সময় অন্যান্য উপাদান কি ছিল সেটা আর দেখবে না। তা আমি একটা তো অবশ্যই ইতিবাচক দিক, যে বহু কিছুকে দ্রুত ধারণ করার ক্ষমতা। এখন যদি আমি আমার কার্ল স্যান্ডবার্গ বা বুকোস্কি, তার কবিতার নাম দিয়ে সার্চ দিয়ে আমি সব পেয়ে যাচ্ছি, যে তার বই কয়টা, বা খুব দ্রুত দরকার হচ্ছে যে একটা লাইন আমার মনে পড়ছে, পরের লাইনটা কি, এটা জানার জন্য মোটামুটি অনেক কিছুকে আমরা পেয়ে। এটা তো অবশ্যই আমি বলবো যে ইতিবাচক দিক। আমি শুধু নেতিবাচক দেখতে চাই না। অনেকেই এই জিনিসটাকে দেখেন যে তরুণদের ব্যাপারে অভিযোগটা, কিন্তু আমি বলতে চাই আসলে অপ্রিয় কথাগুলো বিউ বলে না। আমরা দেখি যে সিনিয়র জেনারেশন অনেক একটা থেকে, আরে এরা হচ্ছে আমাদের যুগে, সবাই কিন্তু এটাই গ্লোরিফাই করে। আমরা হয়তো করবো যে আমাদের যুগে, যেটা আপনি একটু বললেন যে এরা তো এইসব সারাক্ষণ গ্যাজেট নিয়ে থেকে এরা আর কি লেখালেখি করবে, এবং লেখায় কোনো গভীরতা নাই, এই কথাটা কিন্তু শুনতে হয়। তা আপনি দেখেন, আমি অনেক কাল ধরে এটা লিখেছি যে আমাদের তরুণতর লেখকরাই কিন্তু খুঁজে খুঁজে দেখবেন অনেক পুরনো লেখকদের বই জোগাড় করে পিডিএফ ছাড়ছে। এই যে ফন্ট, আমাদেরই বন্ধু মেহেদি আর অনেকে যারা এই অভ্র ফন্ট করলো যে ভাষা হবে সার্বজনীন, এই যে ব্যাপারগুলো এরা কি ধারণ তো করেছে, নিজেরা তরুণরাই কিন্তু ধারণ করে ভাষা সাহিত্যকে এগিয়ে নিয়ে চলেছে। তো আমি মনে করি এটা সব সময় ছিল, যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় না, এর আগে যখন মানুষ করেছে, মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর তো আরেকটা অ্যাডভান্টেজ যোগ্য হয়েছে। এখন যখন আমরা এই প্রযুক্তি যাচ্ছে, এইটাও তামাদি হয়ে যাবে আরো 20 বছর পরে। তো এটার ইতিবাচক দিকটাকেই দেখতে চাই, এবং কিন্তু সেটাও একই সঙ্গে মনে রাখতে চাই যে অনুভবের জায়গায়
যে জায়গাগুলো আদি জিনিসগুলো সেগুলোকে যেন আমরা ফাঁকি না দিই আর কি। সেই জায়গায় হয়তো আমরা অনেক ফাঁকি দেই। আমরা মনে করি যে অতি সহজে মানে জনপ্রিয়তা, পাঠকপ্রিয়তা বলেন বা যে কোনো কিছুই অর্জন করা এখন সহজ হয়ে যাচ্ছে, কিন্তু একটা না একটা সময় এই মূল জায়গাতে কিন্তু আমাদের ফেরত আসতে হবে যে আসলেই সাহিত্য বলেন, দর্শন বলেন, বিজ্ঞান বলেন, সবকিছু মূলে সেই মানবিক বিষয়টা মানুষ সেটাকে ইয়ে করতে পারছে কিনা সেটা থাকতে হবে আর কি, যে গ্রহণ করছে কিনা। কিন্তু ভাইয়া এই ধরেন গ্যাজেট বলি বা সোশ্যাল মিডিয়া বলি, এটা কি নতুন কোনো পাঠক শ্রেণী তৈরি করতে পেরেছে বলে আপনার মনে হয়? অবশ্যই করতে পেরেছে। আমি মনে করি যে সবার কাছে যাও, কেন আমরা পাঠাগার আন্দোলন করি, হ্যাঁ যে পাঠাগার তো বই পৌঁছে দেওয়ার জন্যই করি, এবং মাধ্যমটা বিশেষত কেন্দ্র যখন আসলো যে গাড়ি দিয়ে পৌঁছে দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ দেশ বড় হয়ে, দেশ ওই অর্থে বড় হয়েছে, দেশের মানুষ বেড়েছে। আপনি চাইলেই সব জায়গায়, যেখানে আগে একটা বড় জনপদে একটা লাইব্রেরি দিলে অনেক, আমি যেমন ব্যক্তিগতভাবে আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে হেঁটে গিয়ে জেলা লাইব্রেরিতে বই পড়তাম, তো অনেকগুলো ঢাকা শহরে অনেক লাইব্রেরি এখন বন্ধ হয়ে গেছে। এখন এগুলো নিয়ে হাহাকার করে কিন্তু কিছু হবে না। আপনি চাইলেও কিন্তু, যে ছেলেটা আপনার লক্ষ্মীবাজারে থাকে সে ওইখানে গিয়ে পুরান ঢাকার সিটি কর্পোরেশনের যে লাইব্রেরি ওখানে গিয়ে কিন্তু সে পড়বে না, কারণ তাকে আপনি কোচিং দিয়ে, ক্লাস দিয়ে, জিপি এর আপনার টার্গেট দিয়ে এমন ভাবে বদ্ধ করে রেখেছেন। তারপরে তার সাথে বন্ধু বান্ধব, সে চলে যাচ্ছে বাইরে, তাকে হচ্ছে আপনার নাম্বারের চিন্তা করতে হচ্ছে, পয়েন্টের চিন্তা করতে হচ্ছে। তো আমরা কিন্তু তাদের দিকটাও দেখছি না, যে এই বাস্তবতার মধ্যে সে যে আলাদা একটা বই পড়বে, এত এত প্রলোভন, সেই প্রলোভনের মাঝে, এবং বলা হলো যে প্রতিযোগিতা কমবে শিক্ষা ব্যবস্থার কারণে, সেটা তো কমে নাই। প্রতিটা ছাত্রছাত্রীর কথা যদি চিন্তা করেন, তাদের দিক দিয়ে দেখলে কিন্তু তারা একটা চ্যালেঞ্জিং অবস্থায় আছে। সেই জায়গায় আমি তো মনে করি পাঠক বেড়েছে। সেই যে ছেলেটা লাইব্রেরিতে যেতে পারছে না, আমাকে প্রত্যক্ষ লাইব্রেরিতে যেতে হতো আজকে থেকে 15 বছর আগেও, বিশ্বজাতীয় কেন্দ্রের গাড়ির জন্য অপেক্ষা করতে হতো বা পাঠচক্রের জন্য। এখন কেউ যদি মনে করে যে আমি যাব না আজকে বৃষ্টির দিন বা এদিন, আমি বাসায় বসেও কিন্তু ডাউনলোড করে বই পড়তে পারছি, এটা তো অবশ্যই ইতিবাচক দিক। এটা পাঠক বাড়াচ্ছে, পাঠক না, আমি বলবো যে লেখকও বাড়াচ্ছে। কারণ আমি অনেক মানুষকে জানি যারা কখনোই পত্রপত্রিকায় লেখা পাঠায় না, বা তাদের সেই সুযোগটা নাই। ধরেন অনেক বছর যাবত সে বাংলায় কথা বলে কিন্তু দেশের বাইরে থাকে, তার কোনো মাধ্যম নাই যে এখানে বই করবে বা এ করবে, সেও কিন্তু লিখতে পারছে, মানে কোনো ধরনের সেন্সর ছাড়া তার ফেসবুক পেজে এসে লিখতে পারছে, তার ব্লগে লিখতে পারছে। এটা তো একটা বড় অর্জন, এবং অনেক পাঠক তৈরি হয়েছে, যেমন অনেক লেখক তৈরি হয়েছে, এবং এটাকে আমি অনেক তুমুল ইতিবাচক একটা দিক হিসেবে দেখতে চাই। ভাই, গ্যাজেটের কথা এবং টেকনোলজির কথা যেহেতু আসলোই, আমরা একটা সময় ভাবতাম যে যন্ত্র কেবল মানুষের কায়িক শ্রমের জায়গাটা হচ্ছে দখল করবে। হয়তো আগে 100টা মানুষ যে জমি চাষ করতো, এখন হয়তো একটা মেশিন দিয়ে সেই জমি চাষ হয়ে যায়। সো হয়তো একটা সময় আমাদের ধারণা ছিল যে এই কায়িক শ্রমের জায়গাটা যন্ত্র ভালোভাবেই নিয়ে নিবে, হয়তো মানুষের কায়িক শ্রম করতে হবে না, মানুষ শুধু মানসিক শ্রম কিংবা মানসিক বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার নিয়েই থাকবে। রিসেন্টলি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা স্ফুরণ সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তখন দেখা গেল তার পরিচিতি কিন্তু হলো হচ্ছে সেই আবেগিক দিকগুলো দিয়ে কিংবা শিল্প সাহিত্যের দিকগুলো দিয়ে। এখানে দেখা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে হচ্ছে খুব সুন্দর সুন্দর আমরা ছবি পাচ্ছি, আর্ট ওয়ার্ক পাচ্ছি। সে আবার বিভিন্ন যারা হচ্ছে বড় বড় চিত্রশিল্পী ছিলেন তাদের স্টাইল খুব সুন্দর করে কপিও করতে পারে। আবার হচ্ছে কবিতার ব্যাপারে যদি বলেন, আমিও ট্রাই করে দেখেছি যে ইংরেজি কবিতা হচ্ছে সে খুব সুন্দরভাবে ছন্দটন্দ দিয়ে যেইভাবে বলবো, একদম সনেট টনেট বললে একদম মাত্রা, অক্ষর, ছন্দ সব মিলিয়ে সে লিখে দিতে পারে। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে ভাই বাংলাও হচ্ছে বেশ ভাব উদ্রেককারী হচ্ছে কবিতা সে লিখতে পারে। তো এই জিনিসটাকে হচ্ছে কিভাবে প্রসেস করছেন? হ্যাঁ, এটাও আমি মনে করি মানবীয় অভিজ্ঞতারই অংশ। মানে এই সৃষ্টিগুলো তো কোনোভাবে মানুষের এর বাইরে না। এখন যেমন আমি একটা জিনিস আলাপ করছি, মানে সামনে ফোন থাকলে বা স্মার্টফোন থাকলে অটো হয়ে যাচ্ছে, এটা কিসের থেকে হচ্ছে? কারণ আমার এই চারপাশেই তো বিচরণ করছে জিনিসগুলো এবং উপাদানগুলো। তো আমি মানে এটা আসলে ঠেকিয়ে রাখা যাবে না, আবার ঠেকিয়ে রাখারও তো কিছু নাই, কারণ সবগুলো তো মানুষের অনুভূতি জগৎ থেকেই বিস্তারিত, বিজ্ঞান বলেন বা সাহিত্য বলেন। এটা অনেকে যখন মানে আমাদের হচ্ছিল যে প্রচ্ছদ শিল্পের একটা বড় আসবে, যে শিল্পীরা আর আগের মতো, আমি প্রত্যক্ষভাবে অ্যানালগ ভাবে যেভাবে আমি চিত্রকর্ম থেকে করছিলাম প্রচ্ছদ বা ধরনের শিল্পকর্ম, সেটা আর লাগছে না। যে আপনি মাতিসের মতো, ভ্যান গগের মতো, জয়নুল আবেদিনের মতো কপি পেয়ে যাচ্ছেন হাজার হাজার। এমন কপিও বলবো কি, মানে মৌলিকও মনে হচ্ছে অনেক ক্ষেত্রে। সেদিনই আমার এক ছোট ভাই, সে আমার দুটো কবিতা নিল, বললো যে আমি একটা বিশেষ কারণে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখি সে মানে সুরের করে পাঠিয়ে দিল, যে এআই দিয়ে। আমি বললাম যে, এবং অনেকেই বলছে যে খারাপ তো হয়নি। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু এটা আসলে আমি বলে পারসেপশনের উপর নির্ভর করবে কে কিভাবে গ্রহণ করছে। কিন্তু
অনেকে মনে করতে পারে এটা দিয়ে হচ্ছে গিয়ে একটা নতুন ট্রান্সফরমেশন হচ্ছে। ট্রান্সফরমেশন এক ক্ষেত্রে বটেই, কিন্তু আমার মনে হয় যে এটা প্রয়োজন যতটা মিটাবে, অনুভবের জায়গায় সেই মানুষের কাছে আসলে ফিরে আসতেই হবে। কারণ আপনার মৌলিক কবিতা তো হাজার হাজার পৃথিবীতে লেখা হয়েছে, গল্প হাজার হাজার লেখা হয়েছে, লক্ষ লক্ষ লেখা হয়েছে। তো এগুলো তো কোনো না কোনো ভাবে ইথারে থেকে যাচ্ছে। সেগুলোর কপি করতে করতে যদি কেউ করে 1000 বছর আপনি কাটিয়ে দিতে পারবেন। এখন সেটার কপি নানান ভাবেই আসতে পারে। আবার এর যদি মানুষের স্মৃতিও তো মানুষকে প্রতারিত করে। আপনি দেখবেন যে অনেক কবিতায় আপনি দেখবেন যে অবচেতন ভাবে আমার 100 বছর আগের কবির কবিতা চলে আসছে। সেটা হিসেবেও আপনি দেখতে পারেন যে এআই হয়তো সেই মানুষের 1000 বছরের পূর্ব অভিজ্ঞতাকে ধারণ করছে, যে ফসিল হয়ে যাচ্ছে আমার যে প্রাচীন জনগোষ্ঠী। আমি তো মনে করি যে একভাবে ওইভাবে ভাবে নিল যে সেই জনগোষ্ঠীর স্মৃতি, সেই জনগোষ্ঠীর কোষ, সেই জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া সাহিত্য শিল্প, সেগুলোই হয়তো এআই এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা আমার একটা কি বলবেন, এটা উইশফুল থিঙ্কিং হতে পারে, কিন্তু হতেই পারে, এরকমও তো হতে পারে। হ্যাঁ, এই যে অনুভূতির কথা যেহেতু বললেনই, এই যন্ত্রের ভিতরে যা কার্যক্রম চলছে এগুলো সবই তো আসলে হচ্ছে এই কারেন্ট ভোল্টেজ, এগুলো দিয়েই তো আসলে হিসাব নিকাশ হয়ে এগুলো বের হয়ে আসছে। তো সত্যিকার অর্থে আমরা যেভাবে অনুভব করি বা ফিল করি, এই ফিলিংটা হয়তো যন্ত্রের নেই, মানুষের আছে। তো অনুভূতির কথাই যদি বলি, এই আপনি তো ভাইয়া অনেক জায়গায় ভ্রমণ করেন, ভ্রমণ করতে পছন্দ করেন, অনেক দেশ, অনেক জনপদ আপনি দেখেছেন, অনেক মানুষের সাথে কথাবার্তা হয়েছে। অনুভূতিগুলো কি অনুভূতিগুলোর কি কোনো সার্বজনীনতা আছে? যেমন আমি যদি বলি মাতৃত্ব, তো এটা কি দেশে দেশে একই রকম, নাকি হচ্ছে সমাজ, স্থান, কাল, পাত্র ভেদে এটারও আসলে রূপ পাল্টায়? আপনার অভিজ্ঞতা কি বলে? ভালো একটি কথা বলেছেন। আসলে সফর, আমি বলবো যে আমার কবিতা বলেন, সাহিত্যের জার্নি বলেন, এটার মধ্যে সফর একটা বড় জিনিস, যা ভ্রমণ। তো মাতৃত্বের কথা যেহেতু বললেন, আমি এটাই ভাবছিলাম কিছুক্ষণ আগে, যে কিভাবে মানুষের এই যে অনুভবের কথা বললেন, যে আমি যখন ভাবছি এই ঢাকা শহরে 2024 সালের 10ই জুলাই কবিতার কথা, আমি মাঝে মাঝে ভাবি যে ঠিক কায়রোতে বসে আমার বয়সী একটা ছেলে বা মেয়ে, সে কি ভাবছে কবিতা নিয়ে, বা ঠিক নিউ ইয়র্কে বসে কি ভাবছে। সব তো এক জীবনে মানুষের পক্ষে শোনা। আমি বলি যে মানুষের সীমাবদ্ধতা হচ্ছে কি, একসঙ্গে বসে পৃথিবীর একটার বেশি সূর্যোদয় বা সূর্যাস্ত আপনি দেখতে পারবেন না, যত ক্ষমতাবান লোকই হন আপনি, জাতিসংঘের মহাসচিবই হন বা মার্কিন রাষ্ট্রপতি হন। এই সীমাবদ্ধ একসাথে আপনি একটার বাইরে বেশি জায়গাতে থাকতেও পারবেন না। আপনি অন্যভাবে থাকতে পারেন, কিন্তু ব্যক্তিগত অনুভবের জায়গায় আপনি থাকতে পারবেন। কিন্তু মানুষ কি করে সেই সীমাবদ্ধতা অতিক্রম করে, এই জায়গায় আসলে আমরা যখন রকমারির কাজ বলেন, অন্য সবার কাজ না, আমাদের কাজ বলেন, সাহিত্য একটা বড় জায়গা, এটা যে হাজার হাজার বছরের মানুষের অভিজ্ঞতা, হাজার হাজার মানুষের অভিজ্ঞতা একভাবে ধারণ করা। তো সফরে এটা বড়ভাবে হয়। আমার যেটা একটু মনে আছে, যে চীনে গিয়েছিলাম আজকে থেকে 10 বছর আগে, প্রায় সাউথ ইস্ট এশিয়া রাইটার্স ফোরামে। তো আমি 7-8টা দেশের মধ্যে সর্বকনিষ্ঠ প্রতিনিধি ছিলাম। আমরা 3 জন, আমার সাথে আরো 2 জন বাংলাদেশের লেখক, আহমদ মোস্তফা কামাল আর রফিকুর মনির চৌধুরী ছিলেন। তো আমরা একটা 300 বছরের পুরনো আদিবাসী গ্রামে যাব। যাওয়ার আগে দুপুরে ভুভুক্ষ অবস্থায় সবাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, অনেক দেশের প্রতিনিধিরা ছিল। তো আমি এমনি একটু খাবার নিয়ে আমার বাজ বিচার আছে, অনেক কিছু খেতে পারি না। তো সবাই হামলে পড়ছে খাওয়ার জন্য, কিন্তু কোনো খাবারই আমার স্মেলের কারণে পছন্দ হচ্ছে না আর কি। তো একটা কেক দেখলাম, তো আমি 2-3টা কেক খেয়েছি আর কি, যে এটাতে সবাই খুব ইয়ে করছে, তুমি অন্য কিছু খেলা না। তো আমি ম্যানেজ করে নিচ্ছি যে আমার এটাতে হয়ে যাবে। তো দূরে দাঁড়িয়ে আপনার বসে খাচ্ছিলেন, চীনা ভাষা থেকে রাসান ভাষায় নাটক অনুবাদ করেন একজন ভদ্রমহিলা, ইংরেজিতে উনি স্বচ্ছন্দ নন। তো আমি দেখলাম যে তিনি আমাকে দেখছেন, লক্ষ্য করছেন। কিন্তু আমার গাইড ছিলেন লুনা। অনেকক্ষণ পরে আমরা যখন দুপুরে চলে যাচ্ছি বাসে করে, টুরিস্ট বাসে করে আপনার সে আদিবাসী গ্রামে, তো হঠাৎ করে লুনা বলল যে, পিয়াস, ইফ ইউ ফিল হাংরি ইউ ক্যান ব্রিং ইউর কেক ফ্রম মি। আমি তো বললাম যে আমার কেক কোথা থেকে আসলো। তো সামনে দিয়ে দেখি যে সেই ভদ্রমহিলা যিনি অনুবাদ করেন, তিনি আমার দিকে তাকিয়ে একটি মৃদু হাসি হাসলেন। সেই হাসিটা আসলে মাতৃত্বের হাসি। এবং আমি কেকটা দেখে নিজেই তখন অনুবাদ করে নিলাম তার সেই চাহনির, যে তিনি দেখলেন যে আমি লাঞ্চ করতে পারি নাই ঠিক মতো। তিনি তার টিফিন বক্স দিয়ে কয়েকটা কেক তাকে দিয়ে লোনাকে বলেছেন যে ও যদি ক্ষুধার্ত হয় পরে তাকে কেক গুলো দিও। তার সাথে আর তেমন আমার যোগাযোগ নাই, কারণ সোশ্যাল মিডিয়ায় ওইভাবে স্বচ্ছন্দ নন তারা। কিন্তু আমার যখনই মনে হয় কোনো মাতৃত্বের কথা আসে, আমাদের ধারণা যে এটা শুধু হয়তো আমাদেরই অনুভূতি, অন্যান্য সভ্যতার মানুষ হয়তো এইভাবে ফিল করে না, মাতৃত্ব, ভালোবাসা, এগুলো
আমরাই শুধু হচ্ছে খুব বেশি সংবেদনশীল। কিন্তু আমার সবসময় সেই নারীর মুখটি মনে পড়ে। এবং এই যে চিরায়ত ব্যাপারটা, ধরেন এটা হয়তো বইয়ে পড়ে এক ধরনের, যখন আমি মুস্তফা আলী লেখা পড়েছি, আব্দুর রহমান ও তার অতিথি, পানশিরে বরফ পড়ছে, সে লেখককে বলছে যে তুমি যাবে সেই গ্রামে, তো সে কিন্তু ওই লেখক ভাবছে যে সে আরো হয়তো টাকা বেশি চাচ্ছে, আখরোট ভাঙছে, সে এই লোকটার যে একটা অনুভূতি থাকতে পারে এক বিশাল দেহী লোকের, কিন্তু তার অনুভূতি যে তার মন খারাপ হয়ে যাচ্ছে, যে সে চলে যাচ্ছে, সে তার আর গ্রামে যেতে পারলো না। তো এই জায়গাটা আমার সবসময় মনে হয় যে অনুভবের এই ঐক্য ভ্রমণের একটা বড় প্রাপ্তি, এবং সেই অনুভবের কথাই তো আমরা আসলে আমাদের মানে এই যৎসামান্য কবিতায় লিখে থাকি, সাহিত্যে লিখে থাকি। এর জন্যই আসলে সাহিত্যের জন্ম। এই যে আপনার আমরা ইয়ার কথা বলি, মহাকাব্যগুলোর কথা বলি, যে কিভাবে জন্ম হলো সাহিত্যের মানুষের বেদনা থেকে, এই বেদনা বৃক্ষের তলা থেকে, এইভাবেই আসলে মানুষের এই অনুভূতিগুলোকে আমরা সংকলন করে চলি। ধন্যবাদ, আপনি যে কথাটি বলাতে আমার খেয়াল হলো যে চীনা সেই নারীর কথা। হ্যাঁ, সৈয়দ মুস্তফা আলীর কথা যেহেতু আসলোই, ভাই অনেক লেখক সাহিত্যিকের সাথে তো আপনার বেশ ঘনিষ্ঠতা ছিল এবং এখনো আছে। তো তাদের ওই জীবনটা, মানে আটপৌরে জীবনটা তো আমরা হচ্ছে নরমালি দেখি না, বা তাদের সাহিত্যকর্মের মাধ্যমে তাদের সাথে পরিচিত হই। তো এই বিষয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা উল্লেখ করার মতো? অনেক স্মৃতি আছে, মানে স্মৃতির ভারে, যে বুদলাইয়ের একটা কবিতা ছিল যে 1000 বছর জন্য বেঁচেছিলাম, এত স্মৃতি জমেছে আমার। তো মাঝে মাঝে আমার মনে হয় যে এত স্মৃতির ভার সহ্য করা খুব কঠিন। আবার অনেক সময় যখন দুঃসহ সময় কাটে, তখন স্মৃতিগুলো খুব সহায়তা করে, স্মৃতিগুলো মানে অনুকূল বাতাস দেয়। তো মনে পড়ে আর কি যে আমার খুবই প্রিয় কবি শহীদ কাদরী। শহীদ কাদরীকে প্রত্যক্ষ দেখি নাই কখনো, অফিসের একটা কাজে তার সাথে আমার যোগাযোগ হয়েছিল, আমি ভয়ে ভয়ে ফোন করছি, উনি আমাকে অবাক করে দিয়ে বললেন, তুমি পিয়াস মুজিব, তোমার কবিতা তো কালি কলমে পড়েছি এরকম। তারপরে সেই আমেরিকা থেকে যে সময় উনি ফোন করতেন, সে সময় আমার ঘুমের সময়। এমনও হয়েছে, এমন তুমুল আড্ডা ফোনে হচ্ছে সেই পুরানো ঢাকার রেক্সের আড্ডা, এবং বলছেন এমন যে তোমরা কি আড্ডা দিয়েছো। এমনও দোকান গিয়েছে যে রাতে ওই দোকানের শেষ কাস্টমার আমি, আবার সকালবেলার প্রথম কাস্টমার আমি, রাতের। তো এই আড্ডা দিয়ে একদিন 2:30 বেজে গেছে, আমার ঢুলু ঢুলু চোখ, তার স্ত্রী নীরা ভাবি পাশে, উনি বলছে ছেলেটাকে একটু ঘুমাতে দাও। বলো কি বলো তুমি, বাংলা কবিতা লিখবে, সে কেন 2টায় ঘুমাবে। এই যে বিষয়গুলো। এবং আশ্চর্য, উনি আমাকে বলেছেন যে তোমাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া থাকলো, নিউ ইয়র্কে আসলে তুমি আমার বাসায় থাকবে। আশ্চর্য ব্যাপার আতুল ভাই, যে আমি শেষ মানে নিউ ইয়র্কে তখন পর্যন্ত আমার যাওয়া হয়নি, তার সাথে আমার প্রথম দেখা হলো তার মরদেহের সাথে। শহীদ মিনারে তার মরদেহ রাখা ছিল, এবং খুবই করুণ আমার জন্য, যে পাশে নীরা ভাবি দাঁড়িয়েছিলেন, এবং ফোনে কথা বলতে বলতে উনার পরিবারের একজন অলিখিত সদস্য হয়ে গেছিলাম। এবং এই সমবেত মানুষজনকে উপেক্ষা করে নীরা ভাই আমাকে দেখে চিৎকার করলো, পিয়াস তুমি শহীদ ভাইয়ের মুখটাই শুধু দেখলে। তো আমি তাকিয়ে ভাবছিলাম তার মুখে, যে এই যে কত কাতরতা একটা দেশের জন্য। নভেরা আহমেদের যেমন ছিল, তার সাথে এমন যোগাযোগ ছিল না, কিন্তু এই যে যারা চলে গেছেন, শামসুদ্দিন আবুল কালাম দীর্ঘদিন দেশে আসতে পারেননি, কিন্তু এই বেদনাটা আমাকে খুব স্পর্শ করে। কিন্তু আবার দেখেছি যে তারা কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে সেটা কানেক্ট করার চেষ্টা করেছেন, যে দেশকে ফিল করার। তো এরকম আরো অনেকের সাথে আসছে। সর্দার ফজলুল করিমের স্নেহ পেয়েছি, যে তার সাথে আমার চিঠি লেখার আমার একটা খুব অভ্যাস ছিল, এবং আমার এখনো বড় একটি বান্ডেল, সবগুলো চিঠি আমার কাছে আছে। কবি আবুল হোসেন, সর্দার ফজলুল করিম, আসাদ চৌধুরী ভাই কদিন আগে চলে গেলেন। এখন এমনও মনে আছে যে কানাডা থেকে উনি গেছেন অনেক দিনের জন্য, চিরকুট পাঠিয়েছেন অনেকের কাছে, এবং এই চিঠিগুলো আমার কাছে খুব মূল্যবান। এই কারণে, আপনি একটু আগে যেটা বললেন যে অনেক গ্যাজেট, অনেক ফেসবুক মেসেজ আপনি চাইলেই বাটন প্রেস করে মুছে দিতে পারেন, যে আমি তার সাথে আর কোনো ইয়ে রাখতে চাই না, কিন্তু এই চিঠিগুলো তো থেকে যাবে। এই অক্ষরগুলোর ভিতরে আমি দেখার চেষ্টা করি যে এই অক্ষরগুলোর ভিতরে যে আবেগ ঘুরপাক খায়, এই কালির ভিতরে যে স্ফুরিত হয় আবেগ, সে আবেগের আপনি যত কথাই বলেন সেটার আসলে কোনো তুলনা হয় না আর কি। তো এরকম অনেকের কাছে আছে, যে ঢাকায় আসার আগেই কুমিল্লা থেকে অনেক ভালো লাগা থেকে অনেককে চিঠি লিখেছি। আবার অনেকের সাথে যেমন অপ্রাপ্তির একটা ব্যাপারও আছে। শহীদুল জহিরের সাথে দেখা করার আমার খুবই ইচ্ছা ছিল, এবং আমার মনে আছে ঢাকায় আসার পর জাহাঙ্গীরনগর থেকে জীবন ও রাজনৈতিক বাস্তবতা কেনার জন্য প্রচুর দোকান ঘুরেছি, কোথাও পাইনি। পরে আমার এক বড় ভাই ক্যাম্পাসে আমার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তিনি জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপহার দিলেন। তো তার সাথে যেদিন তিনি মারা গেলেন, আমি খবরটা পেয়ে জাহাঙ্গীরনগর থেকে আসবো, আমার কিছুক্ষণ পরে ভাইবা ছিল, আর আমি আসতে পারলাম না, এবং কখনোই তার সাথে আমার দেখা হলো না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যখন বিকেলে আসলাম, দেখি কবি সমুদ্রগুপ্ত, উনি কিন্তু আব্দুল মান্নান আসলে তার নাম, সমুদ্রগুপ্ত তার লেখক নাম, এবং তিনি শহীদুল জহিরের কাজিন। আমি সেটা জানতাম না। তো তাকে দেখলাম আজিজ মার্কেটে ঘুরছেন, আমি বললাম, দাদা জানেন নাকি শহীদুল জহির তো মারা গেছেন? তা আমাকে, উনিও এখন মারা গেছেন, নাসির মাহমুদ ভাই পাশে, বলি কি তুমি কি বলছো, ওনার তো ভাই, উনি একটু আগে জানাজা থেকে আসলেন। সমুদ্রগুপ্ত জানাজা থেকে আসলেন? পরে জানলাম যে ওনার নাম আব্দুল মান্নান, এবং তার যে ভাই, এবং পরে আরো জানলাম যে
উনি মানে আপনার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার যাতায়াত নিয়ে দেশে বিভিন্ন জায়গায় একজন রাজনৈতিক কর্মী, বামপন্থী রাজনৈতিক কর্মীর একটি তার প্রভাবে একটি গল্প আছে শহীদুল জহিরের ধুলোর দিনে ফেরা এরকম নামের। তো এইরকম অনেক ব্যাপার আছে। মাহমুদুল হকের সাথে মানে মূলত আমার হচ্ছে আপনার খেলাঘর পরে আর হচ্ছে অনুর পাঠশালা আমার এত প্রিয় ছিল যে স্বরূপিসির জঙ্গল, সেই লামাদের জঙ্গল, এগুলো স্বরূপিসির পাঠশালা। তো তার সাথে দেখা করার জন্য আমি এক ভাই, তার খুব ঘনিষ্ঠ ছিলেন আবু হেনা মোস্তফা নাম, তার সঙ্গে পরিচিত হলাম এবং তিনি বলছিলেন যে খুব সাবধান, তিনি কিন্তু তার বাড়িতে কাউকে যদি দেখে যে বাজে উদ্দেশ্য নিয়ে গেছেন তার বাসার কুকুর তাকে কামড়ে দেয়। আমি ভাবতেছিলাম যে অবচেতনেও যদি আমার কোনো বাজে উদ্দেশ্য থাকে আমার কিন্তু কুকুরের কামড় সইতে হবে, কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয়নি। কিন্তু এই লিগেসি গুলো কোনো না কোনো ভাবে আমরা বহন করে চলি। যে মাহমুদুল হকের লেখা যখনই পড়ি আমার মনে হয় যে আমার সমকালে তারা বেঁচে ছিলেন। বা মার্কেজের সাথে তো আমার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমার ভালো লেগেছে যে সৈয়দ শামসুল হক আমাকে মেসেজ পাঠিয়েছিলেন যে এই সকালে মার্কেজের মৃত্যুর খবরটা আসলো, যে এবং উনি এরকম একটা কিছু লিখেছিলেন, একই পৃথিবীতে আমরা বেঁচে ছিলাম মার্কেজ। এবং আমার মনে হলো যে আসলে মার্কেজ তো আমার অনাত্মীয় কিছু নয়, তার সেই যে মাকান্দ গ্রাম, বরফ পড়ছে, 100 বছরের নিঃসঙ্গতা, এগুলো এইভাবে আমাদেরই একই অভিজ্ঞতার অংশী হয়ে যায়। বা মির্জা গালিবের কবরে যখন আমি গিয়েছি দিল্লিতে, আমি দেখছিলাম ওইখানে গিয়ে আমার মনে হচ্ছে যে এই মানুষ ছাড়া কে বলবে যে আমি তো শব্দ নিজেরই ভেঙে যাবার। এবং আমি দেখছি যে পাশে আমির খুসরুর কবর, এবং গিয়ে শুনলাম যে এটা তার শ্বশুরালয়ের কবরস্থান, এবং সেখানে মানে প্রতি মুহূর্তে আমাকে হর্ন করছিল সেই বিল্লি মারান গলি, সেই সিপাহ বিদ্রোহ এবং সবকিছু উজিয়ে যে আমি দাঁড়িয়ে আছি এখন মির্জা গালিবের কবর। আমার মনে আছে প্রথমে দুবার গিয়েছি, প্রথমবার যখন গেলাম কোনোভাবে ঢুকতেই পারলাম না, বন্ধ হয়ে গেছে, এবং সামনে একটি নিজামুদ্দিন আউলিয়ার মাজার। তো আমরা একটি অফিসিয়াল প্রোগ্রামে গিয়েছিলাম বলে কোট টোট পরা ছিলাম, তো মাজারের পাশে যারা নানান মানে দান এরিয়ার জন্য অপেক্ষা থেকে, এরা ভাবছে যে আমরা পশ্চিমা সাহেব, খুব জবরদস্তি গুলো আদর আপ্যায়ন করে। যখন দেখলো যে খুব সামান্য পরিমাণ আমরা দিতে পারলাম, ওরা খুবই ক্ষিপ্ত হয়ে গেল। পরে একজন বললো যে আরে তো এই শায়ের কা মুসাফির হয়, মানে আমরা কবির দরগায় আসছি, আমরা মূল দরগায় আসি। তাই বললাম যে আমরা সারা জীবন শায়েরের দরবারের মানে দরগার মুসাফির হয়ে থাকতে চাই। সম্প্রতি এবছরই ইস্তাম্বুল গেলাম এবং খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম। আমি ধরেই নিয়েছি কোনোভাবে আমি কোনিয়ায় যেতে পারবো না, জালালউদ্দিন রুমির সেই সমাধিতে। তারপর শুনলাম যাদের কাছে গেলাম, আমার ছোট ভাই ইফতি এবং ইস্তি, যে কিভাবে যাওয়া যায়। বললো যে তুমি এত জার্নি করে এসছো, দোহা হয়ে, ঢাকা হয়ে, এত কিছু হয়ে তুমি তো যেতে পারবে না, সারা রাত জার্নি করে কুনিয়া যেতে পারবে এবং যেতেও না। তারপরে সেইটাও আমি সেই মেনে নিলাম যে যেভাবেই হোক রুমির এখানে এসে, এবং আমি যখন দোহা ক্রস করছিলাম তখন দেখলাম যে 750তম মৃত্যুবার্ষিকী সেদিন জালালউদ্দিন রুমির। তারপর সারা রাত জার্নি করে যখন কোনিয়ায় পৌঁছলাম, কোনিয়া তখন একটা ঘুমন্ত সকাল আর কি, মানে সকল মানুষ তখনও ঘুম থেকে উঠেনি, ভোর। তারপর একটা দোকান খুলে আমার মনে আছে আমি আর আমার সফর সঙ্গী ইস্তি আমরা ওখানে আপনার নাস্তা অর্ডার করে খেলাম। তারপরে সেই জায়গাগুলো যখন পার হচ্ছি, সেই সালাউদ্দিন জারকুবির স্বর্ণের কারখানার পাশে, যে এখনো তখন থেকে সেই স্বর্ণর বাজনা চলছে, কারণ সালাউদ্দিন জারকুবি তাদেরকে কারিগরকে বলছিল যে তোমরা স্বর্ণের এই মানে বানানোর শব্দ কাজ শেষ হওয়ার পরও বন্ধ করে দিও না, কারণ এই শব্দ থেকেই শামা ডান্সের উৎপত্তি জালালউদ্দিন রুমির। তো এখন তার সমাধির সামনে আমি গিয়ে আমার অনুভূতি সংবরণ করতে পারছিলাম না, যত প্রিয়জন হচ্ছে সবাইকে ভিডিও করে দেখাচ্ছিলাম। আমি দেখি যে সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে, দেখলাম নীরবতাই সেখানকার সৌন্দর্য এবং সংস্কৃতি। এবং আমি নিজের আসলে তখন ভুল বুঝতে পারলাম এবং অনুভব করার চেষ্টা করলাম যে কত দূর দূরান্তের মানুষ, এবং প্রতিটা সমাধির জালালউদ্দিন রুমির পাশে তার যে পরিবারের লোকজন বা বন্ধু বান্ধব বা তার পরম্পরার যারা আছেন, সবার সমাধির শিরোদেশে এটি সবুজ পাগড়ি রাখা, এবং মূল যে পাগড়ি সেটাই হচ্ছে রুমি সাহেবের সেই সমাধি, এবং চারপাশে নুয়া বাঁশির সুর বাজছে। তো আমি তখন কবিতার প্রতি সেই এটা করলাম যে এই কোনো না কোনো ভাবে কবিতা কিভাবে কানেক্ট করে, না হলে কত দূর থেকে আমি সেই রুমির সমাধির সামনে এসে উপস্থিত হতে পেরেছি, আমাকে সেই খোদা দিয়েছেন। তো সেইটা আমি মনে করি যে কবিতার একটা শক্তি, যেমন আমি বললাম যে অক্ষরের শক্তি। কেন আমি আকর্ষিত হলাম? অবশ্যই রুমির সেই অমর অজর পংক্তি দ্বারা, সেই গালিবের পংক্তি দ্বারা। তো আপনি যেটা বললেন প্রথম, সেগুলোই কোন না খুবই মাতৃত্ব বলেন, পিতৃত্ব বলেন, বন্ধুত্ব বলেন, ভালোবাসা বলেন, সব সেগুলো থেকেই সঞ্চারিত। সেই সব ভালোবাসার জায়গা থেকে একদিন ইবনে বতুতা ঘর ছেড়েছিল, একদিন আমরাও কিন্তু যারা কবি লেখক তারাও কিন্তু কোন রকম আক্ষরিক ঘর ছেড়ে দেয় বলেই বহু মানুষ আছে যে জাগতিক অনেক সাফল্যের মানে পরোয়া না করে কিন্তু সাহিত্যের একটা কঠিন রাস্তা সে বেছে নেয়।
আমার মনে আছে যে আল মাহমুদের আত্মজীবনীতে পড়ছিলাম যে সে ছোটবেলায় কলকাতায় গিয়ে বিস্মিত হচ্ছে, গিয়ে বলছে আপনি আপনি সেই বিখ্যাত লেখক, বল কি বিখ্যাত, আমাকে কিরকম দেখতে যাচ্ছে? বললেন আপনি কেমন এরকম স্বাভাবিক হবেন কেন? তো আপনি যেটা বললেন একটু আগে যে এই অভিজ্ঞতার জায়গাগুলো কিন্তু মানে একটা বদলে যাওয়া মানুষ, নিজেকে মানুষ আবিষ্কার করে যখন শিল্পের সংসারে সে প্রবেশ করে আর কি। ভাইয়া এই জায়গা ঘোরার ব্যাপার যেহেতু আসলেই, জায়গার নাম নিয়ে তো হচ্ছে আপনার অনেক ইন্টারেস্ট আছে, তো এইটা নিয়ে যদি আমাদের কোনো কাহিনী বলতে পারেন। নাম হচ্ছে, ধরুন কলকাতায় যখন ঘুরেছি আমি অবাক হয়েছে, হঠাৎ একটা রাস্তায় গিয়ে গিয়ে দেখি কি আরে হাঁটছি দুপুরে বন্ধু বান্ধবের সাথে, দেখি গলির নাম হারকাটা গলি, এবং পরে আমি দেখলাম আরে এই হারকাটা গলির কথা তো আমি পড়েছি, এবং কিন্তু বাস্তবের সাথে কোনোই মিল নেই। এবং খুঁজে এখন চেষ্টা করলাম যে কোন বইয়ে আমি পড়েছি কোনো একটা গোয়েন্দা গল্পে। তারপর আপনার ধরেন এই আপনার উজবেকিস্তানে যখন গিয়েছি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উজবেকিস্তানের তাশখন্দে ঘুরছি সমরখন্দ বোখারা পার হয়ে, মানে ওই জায়গাগুলো ঘুরে ফেলেছে। আমাদের যে গাইড ছিল আব্দুল্লাহ, সে ইউরোপের মানে যারা সফরকারী তাদের সাথেই বেশি সে স্বচ্ছন্দ বোধ করে, তো বুঝেনি যে এই ভ্রমণও কিন্তু খুব শ্রেণীগত একটা বিষয়, যে আমাদের যারা তৃতীয় বিশ্বের মানুষ তারা ধরেই নেয় যে এদের তো পকেট অত ভারী না, তাদের কোনো, হঠাৎ আমি যে লিখি সে জানে না। আমাদের সাথে অনেক সফর সঙ্গী ছিল, সে বলতেছে তাশখন্দে একটা জায়গা আছে যেখানে টলস্টয় আসলে থাকতেন। কোন না কোনোভাবে আমার কানে এটা এসেছে, আমি বললাম আরে আমি তো ওখানে যাবো। এখন সে বলছে না না এখানে যাওয়া যাবে না, এখানে গেলে তেল খরচ হবে অনেক, তোমাদের সফরের অন্য অনেক জায়গায়, আমাদের পার্লামেন্ট হাউসে যাওয়ার কথা ছিল উজবেকিস্তানে, বল ওখানে যেতে পারবা না। তো আমি বললাম যে না আমি অতিরিক্ত ডলার তোমাকে দেবো, পে করবো, কিন্তু আমাকে ওখানে যেতেই হবে। তারপরে কোনোভাবেই আমি আমার সফর সঙ্গীদের রাজি করালাম, এবং অবশেষে গিয়ে সেই বাড়িতে পৌঁছলাম যে যেই বাড়িতে তলস্তয় আসলে থাকতেন। এবং বিশ্বাস করবেন যে সেই বাড়ির দরজাটা মানে অনেক বড় উঠুন, বাইরে ম্যাপলের পাতা ঝরছে, এবং আমার কবিতাও আছে তাশখন্দে তলস্তয়ের বন্ধ বাড়ির সামনে। তো ওইখানে গিয়ে যে আমার মনে হচ্ছে ভিতরে বসে তলস্তয় লিখছেন সেই আন্না কারেনিনার একটি লাইন, অথবা যুদ্ধ শান্তি গোয়ের্জা, কত কিছু যে মাথায় এসে ভর করছে। এবং আমার অবাক লাগলো যে যারা দীর্ঘকাল সোভিয়েতে ছিলেন, আমি তো মানে রাশিয়ায় যাওয়া হয় নাই আমার, পবিত্র সরকার তিনি মানে প্রচুর যাতায়াত করেছেন, তিনি এসে আমার ফেসবুকে কমেন্ট করলেন যে এত বছর ওখানে গেলাম কিন্তু আমি জানলাম না। কিন্তু আমার এই হচ্ছে যে প্রত্যক্ষভাবে যখন আমি শুনি আমি এটা মিস করতে চাই না। অনেক এই যে গত সপ্তাহে আমি কিশোরগঞ্জ ঘুরে আসলাম, ইশাখার সেই জঙ্গল বাড়ি এবং অনেক জায়গায়, কবি আবিদ আজাদের বাড়ি চিকনির চর। আমার ভালো লাগলো কি যে আমি তার ছেলেকে ফোন করছি, কিন্তু সে তাদের কিশোরগঞ্জ শহরে বাড়ি ছিল, আমার ইয়ে হচ্ছে কবিতার স্বপ্ন বই আমি যে চিকনির চরের বর্ণনা করেছি, উনিও আমাকে ফোনে ভালোভাবে বলতে পারছেন না, যে আমি গিয়েছি একবার। আমার ইয়ে হলো যে এলাকার সব মানুষ তো আর আবিদ আজাদের বাড়ি চিনবে না। তারপরে অনেক কষ্ট করে করে 3-4 ঘন্টা সময় বের করে অবশেষে গিয়ে পৌঁছলাম, এবং তার সামনে বাড়ির সামনে একটা রেলগাড়ি, এবং আমার অবচেতন মনে বলে দিল যে এই রেলগাড়ি দিয়েই আবিদ আজাদ সেই কবিতা লিখেছেন, তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে, তোমাদের উঠোনে কি রেলগাড়ি থামে থামে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আপনি অর্থ দিয়ে অনেক কিছু দিয়েই সেটা মানে কালেক্ট করতে পারবেন না, এই মুহূর্তগুলো আর কি। তো এই জায়গায় যেমন চিকনির চর নামটা কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে যে আবিদ আজাদের কবিতা পড়তে পড়তে, তখন এটা আমাকে এ করে যে প্রত্যক্ষ যদি আমি ধারে কাছে থাকি, অনেক কষ্ট স্বীকার করেও সেটাতে আমি যেতে চাই। এই ব্যাপারটা ঘটে সব সময়, যে বিশেষ করে এই জায়গাগুলো অনেক আত্মীয় মতো হয়ে যায় জায়গাগুলো আর কি। নিজের জন্মস্থান, নিজের এতে বাইরে মানুষের তো আসলে নতুন জন্ম দেয়। এই মানে আমি বলবো যে যে মুভিতে যখন দেখি আমরা অনেক মুভির অনেক, যেমন 36 চৌরঙ্গি লেন যখন দেখেছি, এই নামে কোনো লেন আসলে চৌরঙ্গিতে মানে এক্সিস্ট করে না, কিন্তু যখন এই মুভি দেখেছি ছোটবেলায় কলকাতায় গিয়ে, কিন্তু প্রথম কলকাতায় গিয়ে খুঁজেছি যে কোথায় 36 চৌরঙ্গি লেন, তো দেখলাম যে আসলে বাস্তবে এটা মানুষের কল্পনাতেই কোনো না কোনো 36 চৌরঙ্গি লেন থাকে। তো এই তারপরেও মানুষ খুঁজে, স্মৃতি হাতড়ে তো মানুষ প্রত্যক্ষতা খুঁজে, প্রত্যক্ষ অনুভব দিয়ে সেটাকে স্পর্শ করতে চায়। ভাইয়া আপনার এই স্মৃতিচারণ এবং হচ্ছে এই ঘটনার বর্ণনা থেকে মনে হলো যে আপনি তো আপনার সময়ে সমসাময়িক অনেককে পেয়েছেন যাদের সাথে আপনার বেশ ভালো সখ্যতা আছে, অনেক অ্যাডমায়ার করেন তাদেরকে। তো আমরা যদি একটু ভবিষ্যতে লাফ দিয়ে এগিয়ে যাই, আপনার কি মনে হয় যে 50 বা 100 বছর পরে এরকম এনথুসিয়াস্টিক্যালি কেউ তার সমসাময়িক মানুষদেরকে নিয়ে স্মৃতিকাতর হবে, চিন্তা করবে বা আবেগতাড়িত হবে, নাকি হচ্ছে ঘুরে ফিরে আবার সেই কালজয়ী সাহিত্যিক যারা তাদের কথাই বারবারে ঘুরে আসবে? মানে ট্রেন্ডটা আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে হয় আপনার? আমি মনে করি স্মৃতি
স্মৃতি তো একটা সার্বজনীন বিষয়। অনেকে কিছুদিন আগেও দেখলাম যে তর্ক করছে যে স্মৃতিরও অনেক শয়তানি থাকে, স্মৃতিরও অনেক ইয়া থাকে, যে আপনার বায়াসনেস থাকে, যে আপনি কোনটাকে, এখন এটা তো যে বহন করছে স্মৃতির রাজনীতি থাকে, অনেক সবকিছুই থাকে, এখন এসে আমরা কোনো কিছুই উপেক্ষা করতে পারবো না। কিন্তু আমি মনে করি যে কোনো না কোনো ভাবে মানুষ তার সত্তার মধ্যে তো স্মৃতিকে বহন করবে। স্মৃতি নিয়ে আলাদাভাবে স্মৃতিকাতর হয়ে আপনি তো একটি মানে স্মৃতিবৃক্ষ হয়েই থেকে যাবেন। তো কে জানি মানে একজন লিখেছিল, আমার মনে আছে, যে একজন মরদেহ না, এটিকে বলো স্মৃতিদেহ। বা একজনের মৃত্যুর পর, একজন লেখকের মৃত্যুর পর কেউ বলছিলেন যে এক মুহূর্তে একটি শতাব্দী শেষ হয়ে গেল। তাই তো হয়, শুধু লেখক কেন, যে কোনো মানুষেরই আপনি বলেন যে একটা মানুষের, আমরা ত্রিকালজ্ঞ মানুষ দেখি আমাদের দাদারা, যারা তিনটি দেশের সন্তান ছিলেন, আমরা তো সেটি না। ইতিবাচক ভাবেই না আমরা গর্বিত যে আমরা বাংলাদেশের সন্তান, লাল সবুজের সন্তান। কিন্তু যারা ব্রিটিশ ভারত দেখেছেন, যারা পাকিস্তান দেখেছেন, তারাই দেখেছেন একটি দেহে তিনটি দেশের অভিজ্ঞতা বহন করেছেন, তিনটি পাসপোর্ট বহন করেছেন, তিন ধরনের স্মৃতি তার আছে। তো স্মৃতিরও অনেক আছে, স্মৃতির প্রসারতা আছে, অনেক স্মৃতির সংকোচন আছে, কিন্তু প্রতিটা মুহূর্তই তো স্মৃতি হয়ে যাচ্ছে, যেগুলো যে গতকালই আজকে রূপকথা হয়ে যাচ্ছে। এবং বিশ্বাস করতে কষ্ট, আমারও মনে হয় যে এই সেদিন 2000 সাল, আজকে 2 যুগ চলে গেছে নিজের ফেলে আসার সময়। দিকাতর হচ্ছে তোমার বয়স কত, ব্যাপারটা তাই। কিন্তু আপনার যাদের অনেক কালে বলে সে আগের কথা, যখন বাঙালি মুসলমানের মধ্যে আপনি দেখবেন যে এখন তো আমরা অনেক বেশি স্মৃতি সংরক্ষণ করছি। এক সময় তো জন্মের তারিখও নির্ধারণ ছিল না, বলা হতো ওই যে সংগ্রামের সময়, অথবা যেই গাছে বুরু বট গাছটা যেদিন মরে গেল বা ঝরে পড়লো, এত সালে এত ঝড় আসছিল, সেই সময় তোমার জন্ম। তো ভবিষ্যতে যেটা বলছেন যে লাভ দিয়ে স্মৃতির হয়তো স্মৃতি বর্ণনা অথবা স্মৃতি সংরক্ষণ অথবা স্মৃতি লালনের টেকনিক চেঞ্জ হয়ে যাবে, বা আপনার কি বলে জায়গাগুলো, অনুভবের জায়গাগুলো হয়তো আর সেভাবে আমাদের নাড়া দেবে না, কারণ জীবন এবং বাস্তবতা এত কর্কশ, সেখানে প্রত্যক্ষ সংগ্রামটা এত কঠিন আমাদের এখন। স্মৃতিশীল সেজন্যই আমরা অনেক ক্ষেত্রে আবার বেশি হব এই কারণে তখন সবকিছুই আমাদের সোনালী মনে হবে অতীতের, এবং সব অতীত তো আর সোনালী না, আমাদের অনেক অতীত অভিজ্ঞতা থাকে, এ থেকে এগুলোর মধ্য দিয়ে আমরা আজকে পর্যন্ত বাহিত হচ্ছি। তা আবার তারপরে যখন মানুষকে দেখি সবকিছুর মধ্যে পুরনো প্রবাদ ফিরে আসে, যায় দিন ভালো আসে দিন খারাপ, এরকম আমরা বলতেই থাকি। এবং যতদিন যাবে আমার মনে হয় যে আমরা যত নতুন ভবিষ্যতের দিকে যাব, তত আমাদের অতীত মানে একেবারে আগের সময়টাই রূপকথা হয়ে যাবে, এবং স্মৃতির ব্যাপারটা আসলে থাকতেই, স্মৃতির ঘূর্ণন থাকবেই। মানে আর ধরেন আপনার ধ্রুপদী জিনিসগুলো যত তামাদি হয়ে যাবে, আমরা যত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাব, এখন যেরকম প্রযুক্তি নিয়ে আমরা এখানে বসে আছি, এর চেয়ে আপডেট প্রযুক্তি যখন চলে আসবে, তখন আমাদের আজকের সময়টাই অনেক বেশি ধূসর স্মৃতি হয়ে যাবে। তখন আমরা স্মৃতি বর্ণনা করতে থাকবো। এবং আমার মনে হয় যে যদি প্রত্যক্ষভাবে স্মৃতি বর্ণনা নাও করে, আমাদের সাহিত্যের মধ্য দিয়ে, আমাদের ফিল্মে, নাটকে, গানে, এই মানে আমাদের সৃজনশীল কাজের মধ্যে, সৃজনশীল কাজই তো আসলে একটা স্মৃতিচারণ ছাড়ার কিছুই না। আপনি যখন এখন জীবনানন্দের কবিতা পড়েন, সময়ের কাছে সাক্ষ্য রেখে চলে যেতে হবে, বা হাইড্রেন্ট চেটে কুষ্ঠরোগী চেটে নেয় জল, এইগুলোর মধ্যে কি আপনি 50 সালে 30 সালের কলকাতা পেয়ে যাচ্ছেন, আপনার কিন্তু আলাদা ইতিহাস পড়তে হচ্ছে না। নজরুলের লেখায় আপনি পুরো সময়ের দাপাদাপিটা নজরুলের লেখায় পাবেন, যে এই একটা উত্তাল সময় কবিতার মধ্য দিয়ে রয়ে যাচ্ছে। এটাও তো আসলে স্মৃতি বর্ণনাই, তার সময়টাই আমরা আসলে বর্ণনা করে যাই। একটা মানুষ কি, যে আমি মানে শেষ করতে চাই মার্কেজের ওইটা বলে, বেঁচে আছি গল্পটা বলবো বলে। প্রতিটা মানুষ আসলে, আমরা সভ্যতা টিকে আছে গল্পটা বলবো বলে। কোন গল্প? সেটা আসলে তার নিজেরই গল্প, এবং এই গল্পের বর্ণনার কোনো শেষ হবে না। যেটা বলা হয় যে আরব রজনীর গল্প সারা পৃথিবী ঘুরে ঘুরে এক জায়গায় এসে থেমেছে, এবং পৃথিবীতে আসলে গল্প তো সব লেখাই হয়ে গেছে, বর্ণনাটা এক এক রকম এক একজনের কাছে। তো আমরা সবাই মিলে আসলে একটা মহাস্মৃতির আখ্যানি বর্ণনা করে যাচ্ছে, এবং বর্ণনা করেই যেতে থাকবো যতদিন আমাদের আয়ু আছে, এবং আয়ুর শেষ সীমার দাঁড়িয়ে আমরা সেই গল্পই আসলে বলে যাবো। ভাইয়া, আমরা আজকে একদমই আমাদের এপিসোডের শেষ প্রান্তে চলে এসেছি। তো ভাইয়া দারুণ একটা কথা বলেছেন, যে আসলে আমরা এই স্মৃতিগুলো যেগুলো বর্ণনা করছি, সেটা তো কোনো না কোনো একটা সময়কে প্রতিনিধিত্ব করে। আমাদের আজকের এই এপিসোডটা হয়তো কালকেই বা আজকে এয়ার হয়ে যাবে, তো এরপরে অনেক মানুষ হয়তো অনেক দিন ধরে এটা দেখবে, এই আলোচনাটা শুনবে। আজকের দিনটাকে যদি ধরে রাখতে চাই, স্পেসিফিক্যালি একদম এক্সাক্ট এই মোমেন্টটাকে, ভাই এই মুহূর্তে আপনার মনে যে অনুভূতিগুলো চলছে, সেই অনুভূতির যদি কিছু অংশ আমাদের সাথে শেয়ার করেন, তার মাধ্যমে আজকে আমরা এপিসোডটা শেষ করব, এবং এই মোমেন্টটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। আমি
আসলে কি বলবো, যে কথাগুলো এখন বলছিলাম, এই এখন দাঁড়িয়ে এখনই বসে আবার মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে যে বললাম সেটাই তো এটা রূপকথা হয়ে যাচ্ছে পুরো মুহূর্তে, এবং এটার হাতে মানুষের হাতে কোনো হাত নেই আসলে। এবং এর পরের দিকে আমরা যাচ্ছি লাফিয়ে, এবং এর পরেও যেতে থাকবো এবং যেতেই থাকবো, কিন্তু ক্রমশ এই পরম্পরা যে যাচ্ছি সেখানে কিন্তু শুধু আমি ছিলাম না, এটাই হচ্ছে আমার কথা, যে আমার সাথে একটা পুরো পৃথিবীর মানুষ ছিল। সবসময় আমি ভাবি, মাঝে মাঝে আমার রাতে ভাবনা হয় প্রচন্ড, যে আমার নাম যে পিয়াস এটা কে নির্ধারণ করলো, আমার নাম তো অন্য হতে পারতো, বা এই জিনিসটার যে এই রঙের নাম যে সবুজ এটা কে বললো, এটা খয়েরি না কেন। তো এই যে এই জায়গা অনুভবের জায়গাগুলো, এই অনুভবের জায়গাগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, প্রলেপ পড়ছে, গাছের পাতা নড়ছে, গাছের পাতা পড়ছে, আবার নতুন ইয়ে হচ্ছে। আমরা ভাবতে পারি না কখনো যে এগুলোর মধ্যে আমি থাকবো না, এবং সবসময় এই কেন্দ্র করেই আমাদের ভাবনা হয়। কিন্তু আমির ভাবনাটা যদি আমরা হয়ে যাই, আমার সবসময় এখন মনে হয় যে যত সংকটে আমরা যাচ্ছি, চারপাশে এত স্খলন দেখছি আমরা, এবং কোনো কিছুর কাছে আমরা নিজেকে কিন্তু দায়ী মনে করছি না। আমি প্রায় সময় যখন একটু আগে মহামারীর কথা নানাভাবে আসছিল, যে মোহাম্মদপুরের রাস্তা দিয়ে যাই, অবাক হয়ে তাকাই যে আমরা এত কিছু পার হচ্ছে, আশপাশের টেরেসের মধ্যে আমি দেখি যে আমার জায়গাটা ঠিক থাকছে, কিন্তু বাইরের দুই পাশে আমার যত ধরনের ময়লা আমি ফেলছি, সেটাতে আমি যে আমার সন্তান ভালো থাকছে বা আমার প্রিয়তমা ভালো থাকবে, সবকিছু দেখবে, এইটার ভাবনাটা এখন আমাদের তীব্র হয়ে যাচ্ছে। এবং আমির ভাবনাটা যদি আমরা করতে পারি, অনেক কিছু থেকে, ক্ষুদ্র বাসনা থেকে মুক্তি পেতে পারি, ক্ষুদ্র স্বপ্ন থেকে মুক্তি পেতে পারি। এমন করি এখন আমাদের সবার সবকিছু হয়ে গেছে একটা নিজের মধ্যে কেন্দ্রীভূত হয়ে গেছে। আগেও হয়তো এটা ছিল, চিরকালই ছিল, কিন্তু এখন একটু বেশি হয়ে গেছে। তো এই সবসময় আমি মনে করতে চাই, ঠিক এই মুহূর্তে এই ভাবনাটাই হচ্ছে, যে আমি যদি সবসময় আমরা হই, আমার নিজের ক্ষেত্র, আমাদের সবার ক্ষেত্র, তাহলেই হয়তো আসলে অনেক কিছু থেকে মুক্ত হওয়া যাবে। এবং অনেক যে প্রসারিত বিশ্বের কথা বললাম, বা প্রসারিত স্বপ্নের কথা, প্রসারিত স্মৃতির কথা, তখন বলতে পারবো যে আমি আমার জন্য ভাবিনি, আমরা হয়ে ভাবছিলাম। ভাই অনেক সুন্দর করে বললেন, আসলে এরপরে আর কোনো কথা চলে না। ভাইকে আসলে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে সময়টা দিয়েছেন। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনাটা শোনার জন্য। সবাই ভালো থাকবেন, আর সবার জন্য অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।